হ্যালো প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাথ সলার। আজকের এই ভিডিওতে আমরা বৃত্ত সম্পর্কে আলোচনা করব। এই বৃত্তের সংজ্ঞা, বৃত্তের পরিধি কী, বৃত্তের কালি কী, বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। পূর্ববর্তী আমরা বেশ কিছু এপিসোড করেছিল, সেই এপিসোডগুলির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আরম্ভ করে নেই। তো আজকের ক্লাসে প্রথমে আমরা বৃত্ত, এই বৃত্তটিকে সেই জিনিসটা আগে আমরা দেখে নিই। তো বৃত্ত হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর চারপাশে সমান দূরত্বে যে বক্ররেখা, আবদ্ধ বক্ররেখা যেটি অঙ্কন করা হয় তাকে কি বলি আমরা? বৃত্ত বলি। আবদ্ধ বক্ররেখা, এই যে ব্লু কালার, রেড কালার উপরে আমি যে ব্লু কালার দিয়ে আমি অঙ্কন করছি সেটি হচ্ছে একটি বৃত্ত। ঠিক আছে, এখন এই বৃত্তের বেশ কিছু জিনিস আছে, সেই জিনিসগুলি কি? তো এখন এই যে বৃত্ত আছে, এই বৃত্ত, এই যে সমতল যেটি আছে, এই যে সমতল আমার যে স্ক্রিন আছে, এই স্ক্রিনকে কয়টি ভাগে ভাগ করে? ঠিক আছে, নাম্বার 1 ভাগ। তো সর্বপ্রথম এই বৃত্ত একটি সমতলকে তিনটি ভাগে ভাগ করে, তিনটি ভাগে ভাগ করে। ঠিক আছে, নাম্বার 1 ভাগ হচ্ছে বৃত্তের, এই যে বৃত্ত আছে এই বৃত্তের বহিস্থ অংশ, বহিস্থ অংশ। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি নীল কালার দিয়ে যে টান দিচ্ছি বৃত্তের বাহিরে, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের কি? বহিস্থ অংশ। ঠিক আছে, নাম্বার টুটা হচ্ছে এই যে বৃত্তের যে উপর, ঠিক আছে, আমি এই যে ব্লু কালার করছি, এই যে পরিধির উপর বা বৃত্তের উপর, ঠিক আছে, বৃত্তের উপর, ঠিক আছে, এই যে নীল কালার সেটি, ঠিক আছে, এটি বাইরেও না ভিতরে না। আর নাম্বার 3টি হচ্ছে অন্তস্থ অংশ। আমি এখানে সংক্ষেপে লিখছি অন্তস্থ অংশ, মানে ভিতরে এই যে ভিতরের যে অংশ, এই অংশটা। ঠিক আছে, তো এটি হচ্ছে এই বৃত্তে, একটি বৃত্ত একটি সমতলকে কয়টি ভাগে ভাগ করে? এই তিনটি ভাগে ভাগ করে। এখন আমরা এই বৃত্তে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো এখন আমরা দেখব। এই যে কেন্দ্র, মিডিলে যে পয়েন্ট আছে সেটিকে আমরা কি বলি? কেন্দ্র বলি। ঠিক আছে, এটি কেন্দ্র। এবং এই যে পথ, আবদ্ধ বক্ররেখা, সেটিকে আমরা পরিধি বলি। কি বলি? পরিধি। ঠিক আছে, পরিধি। এখন এই বৃত্তের কেন্দ্র এবং পরিধির মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। সেই দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে, সেটিকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন এই ব্যাসার্ধ যদি বৃত্তের কেন্দ্র দিয়ে পাস হয়ে যদি আরেকটি পরিধি এ বিপরীত, ঠিক আছে, অর্থাৎ দুটি পরিধি, এক পরিধি থেকে আরেকটি পরিধি কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করেছে, তো সেটিকে আমরা কি বলবো? সেটিকে আমরা ব্যাস বলবো। ঠিক আছে, ব্যাস। ঠিক আছে, ব্যাস, এটিকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। এখন এই ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটি কি? আমি এখানে লেফটে লিখছি, যে ডি ইজ ইকাল টু টোয়াইস আর। ঠিক আছে, বা আর ইজ ইকাল টু D/2। এটি হচ্ছে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখন যদি এমন একটি রেখাখণ্ড যেটি দুটি বৃত্তের পরিধিকে এইভাবে গেছে, কিন্তু এটি কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করছে না, মানে কেন্দ্রকে মিডিল দিয়ে যাচ্ছে না বা কেন্দ্রকে টাচ করছে না, সেটিকে আমরা কী বলবো? সেটিকে আমরা যা বলবো। কী বলবো? যা। ঠিক আছে, সেটিকে আমরা কী বলবো? যা বলবো। তো একটি বৃত্তের যে ব্যাস আছে সেই ব্যাসকে আমরা কি বলতে পারি? যা বলতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে যা, এই যে ব্যাস, এই ব্যাসটিকে, এই ব্যাসটি হচ্ছে একটি যা। তো আমি বলতে পারি বৃত্তের বৃহত্তম, বৃত্তের বৃহত্তম যা হলো কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম কি? যা হলো কি? বৃত্তের ব্যাস। আগে আমরা দেখেছি যে বৃত্তের ব্যাস কি, ব্যাসার্ধ কি, যা কি। ঠিক আছে, তো এখন আমরা দেখবি যে এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ কয়টি থাকে? অসংখ্য।
অসংখ্য। একটি বৃত্তের ব্যাসার্ধ কত? অসংখ্য। এবং সব কয়েকটি ব্যাসার্ধ কি থাকে? সমান থাকে। একই বৃত্তের কিন্তু একই বৃত্তটি একটি হবে। যদি মনে করি এখানে আমি এই অকেন্দ্রীয় বৃত্ত বলেছি, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই সব কয়েকটি ব্যাসার্ধ কী থাকবে? সমান থাকবে। ঠিক আছে? ঠিক একই রূপে যে ব্যাস যে কয়েকটি আছে, এই ব্যাসটা হচ্ছে অসংখ্য। অসংখ্য ব্যাস থাকে। ঠিক আছে? এবং সব কয়েকটি ব্যাস কী থাকে? সমান থাকে। কিন্তু একই বৃত্তের ব্যাস। ঠিক আছে? এখানে আমি কালার চেঞ্জ করে লিখি। এইটি হচ্ছে একটি ব্যাস, এটি হচ্ছে আরেকটি, এটি হচ্ছে আরেকটি ব্যাস, আরেকটি ব্যাস। এই সব কয়েকটি ব্যাস কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে? নাম্বার 3, যা। কয়টি যা থাকে? অসংখ্য যা থাকে। অসংখ্য যা থাকে। কিন্তু এই যাগুলি কি হতে পারে? সমানও হতে পারে, সমান নাও হতে পারে। মনে করো এখানে একটি আমি এইভাবে যা অঙ্কন করছি, তো এখানে আরেকটি যা অঙ্কন করতে পারি, ছোট্ট একটি যা। এইভাবে আরেকটি যা অঙ্কন করতে পারি। ঠিক আছে? এইভাবে আরেকটি যা অঙ্কন করতে পারি, এইভাবে আরেকটি যা অঙ্কন করতে পারি। ঠিক আছে? তো এরা কিন্তু সমান না, কিন্তু এদের সংখ্যা কটা? অসংখ্য থাকে। ঠিক আছে? এবং বৃত্তের বৃহত্তম যা কি? আগে বলেছি ব্যাস। ঠিক আছে? বৃত্তের বৃহত্তম যা হচ্ছে কি? ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা। ঠিক আছে? আমরা এখন এর পরবর্তী আরেক কিছু জিনিস দেখি। তো এখানে যে বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তটি যে পরিধি, যে আগে বলেছি পরিধি, এই পরিধির মাপ কি হবে? ঠিক আছে? এবং এই বৃত্ত এই সমতল মানে কতটুকু জায়গা রেখে আছে, মানে তার কালিটি কি হবে? তো সেই পরিধিটি হবে, যেটিকে আমরা সি দিয়ে প্রকাশ করি, সার্কামফারেন্স 2πr। ঠিক আছে? নতুবা পাই ডি বলি। ঠিক আছে? 2πr বা পাই ডি। এবং এর কালিটি কী হবে? পাই আর স্কোয়ার। এটি হচ্ছে বৃত্তের কালির সূত্র। ঠিক আছে? এখন মনে করো আমি এখানে অতটি কোণ উৎপন্ন করেছে, এবং এই এ বি, এ থেকে যে বি যেটি, সেটিকে একটি বড় বৃত্তচাপ বলি। ঠিক আছে? বৃত্তচাপ। ঠিক আছে? এ বি উপরে এইভাবে একটি, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটি কী হবে? এই বৃত্তচাপের দৈর্ঘ্যটি হবে θ/360 ডিগ্রি 2πr। θ/360 2πr। এটিকে যদি তোরা সংক্ষেপে করে নিই, তাহলে আমরা লিখতে পারি θ/180 ডিগ্রি πr। ঠিক আছে? 180 ডিগ্রি πr। তো এখানে যে পরিধি যেটি আছে, সেই পরিধি, ঠিক আছে, তো এখানে যে পাই যেটি ব্যবহার করেছি, এই পাইটির সংজ্ঞা যদি আমি বলি, তো এই পাইটি হবে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে আমরা কি বলি? পাই বলতে পারি, কোনো অসুবিধা নেই। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে কী বলি? পাই বলি। এবং এই পাইয়ের মান আমরা এখানে বৃত্তের পরিধি হোক বা বৃত্তের কালি হোক বার করার সময় এই পাইয়ের মান 22/7 নতুবা 3.14 ব্যবহার করে থাকি। ঠিক আছে? এখন মনে করো কোনো একটি রেখাখণ্ড বৃত্তকে এইভাবে তার পরিধির মধ্যে একটি বিন্দুতে টাচ করেছে। মনে করো এই এ বিন্দুতে টাচ করেছে সি ডি, বা আমি এটির নাম পাল্টিয়ে লিখি এক্স ওয়াই, একটি সরলরেখা এই বৃত্তকে, অকেন্দ্রীয় বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে। তো এই এ বিন্দুকে আমরা বলবো, এ বিন্দুকে কি বলবো? স্পর্শ বিন্দু। ঠিক আছে? এবং যেহেতু এটি বৃত্তকে স্পর্শ করেছে, এই এক্স ওয়াইটি হচ্ছে স্পর্শক। এই এক্স ওয়াইটি কী হচ্ছে? এক্স ওয়াইটি হচ্ছে স্পর্শক। ঠিক আছে? কিন্তু এই এক্স ওয়াই মনে করো এটি বৃত্তর মাঝামাঝি দিয়ে গেছে, অর্থাৎ এটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে। মনে করো এটি হচ্ছে বি আর এটি হচ্ছে সি। ঠিক আছে? এই যদি পি এবং কিউ, এটি এই অকেন্দ্রীয় বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে, তো এই পি কিউটি কী হবে? পি কিউটি হবে ছেদক। পি কিউ কী হবে? ছেদক হবে। ঠিক আছে? তো এখন এই বৃত্তের কয়েকটি স্পর্শক থাকে। কয়েকটি কি থাকে? স্পর্শক। কয়েকটি স্পর্শক থাকে।
এখন এই বৃত্তের কয়টি স্পর্শক থাকে? অসংখ্য স্পর্শক ও অসংখ্য স্পর্শক থাকে। ঠিক তদ্রূপ ছেদকও থাকে কয়টি? অসংখ্য। ঠিক আছে, তো ছেদকের সংখ্যা কয়টি? অসংখ্য। স্পর্শকের সংখ্যা কয়টি? অসংখ্য। তো আরও কিছু স্পর্শ অঙ্কন করে আমি দেখিয়ে দিই কীভাবে। এই স্কাই ব্লু কালার দিয়েছি, এইভাবে একটি স্পর্শক হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। ঠিক আছে, ছেদক অঙ্কন করি। এইভাবে হতে পারে ছেদক, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে অসংখ্য আমরা কি করতে পারি? ছেদক অঙ্কন করতে পারি। ঠিক আছে, এগুলো আমি মুছে নিই। এখন যদি আমি বলি যে সমান্তরাল স্পর্শকের সংখ্যা কত? সমান্তরাল স্পর্শক অর্থাৎ একটি স্পর্শক আর একটি স্পর্শকের সঙ্গে কি সমান্তরাল। মনে করো এইভাবে নিচের দিকে এইভাবে একটি স্পর্শক গেছে, তো এর সাথে এই এ বি এর সাথে আরেকটি যদি সমান্তরাল করে অঙ্কন করি তাহলে এইখানে হবে। ঠিক আছে, এইখানে হবে পি কিউ। তো এ বি সমান্তরাল পি কিউ। তো এইরকম আমরা মাত্র এক জোড়া, কয় জোড়া? এক জোড়া অঙ্কন করতে পারি। ঠিক আছে, মানে এই এ বির সাথে আরেকটি মিলে মানে দুইটি। ঠিক আছে, তো স্পর্শক সমান্তরাল স্পর্শকের সংখ্যা যদি করি আরও অঙ্কন করতে পারি এইভাবে। এটা তো সময় তেড়া হয়ে চলে গেছে, এইভাবে এটির সঙ্গে এটি। ঠিক আছে, কিন্তু এই যে পি কিউ এবং এ বির সাথে আর সমান্তরাল করে স্পর্শ অঙ্কন করা যাবে না। হ্যাঁ, এর সাথে সমান্তরাল ছেদক অঙ্কন করতে পারবো এইভাবে। মনে করো এক্স ওয়াই আরও অঙ্কন করতে পারবো। ঠিক আছে, আর অঙ্কনের নাম দিই সি ডি, এইরকমভাবে ছেদক অঙ্কন করতে পারবো। কিন্তু এই এ বির সাথে সমান্তরাল স্পর্শক এই যে পি কিউ আর অঙ্কন করা যাবে না। ঠিক আছে, এখন আমরা আরও কিছু জিনিস দেখি। বৃত্তাংশ, বৃত্তকলা, এইগুলা কি? এখন আমরা এইসব জিনিসগুলো আমরা এখন দেখব। তো এই জিনিসগুলো আমি রাফ করে নিই, মুছে নিই। তো বৃত্তাংশটি কি? বৃত্তাংশটি হচ্ছে যদি একটি যা এইভাবে অঙ্কন যদি করি আমি এ বি, তো এই এ বি যা এই বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে। এখানে একটি ভাগ, ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে লিখি, ইয়েলো কালার দিয়ে লিখছি। ঠিক আছে, তো এখানে একটি ভাগ, এখানে। ঠিক আছে, এবং নিচের দিকে আরেকটি ভাগ যেটি আমি পার্পল কালার দিয়ে এইখানে আরেকটি ভাগ। ঠিক আছে, এইভাবে এখানে আরেকটি। তো দুইটি ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে, দুইটি ভাগে বিভক্ত হয়েছে। এই যা যেটি, এই যাটি কী করছে? এই বৃত্তকে দুইটি ভাগে ভাগ করেছে। এর মধ্যে এই প্রতিটি অংশকে, এক একটি অংশকে আমরা কি বলি? বৃত্তাংশ বলবো। বৃত্তাংশ, এক একটি অংশকে কি বলে? বৃত্তাংশ বলবো। ঠিক আছে, খাতায় নোট করে রাখবেন, এক একটি অংশকে কি? বৃত্তাংশ বলবো। এর মধ্যে যে অংশটি বড়, এটিকে আমরা বলবো মুখ্য বৃত্তাংশ। মুখ্য বৃত্তাংশ। আর যে ভাগটি যে ছোট সেটিকে আমরা বলবো উপবৃত্তাংশ বা গৌণ বৃত্তাংশ। গৌণ বৃত্তাংশ। মুখ্য বৃত্তাংশের আরেকটি নাম হচ্ছে অধিবৃত্তাংশ। অধিবৃত্তাংশ বা উপবৃত্তাংশ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। তো এই বৃত্তাংশ, একটি বৃত্তাংশ হতে গেলে বা একটি বৃত্তাংশ কীভাবে সৃষ্টি হয়? বৃত্তের পরিধি, মনে রাখবেন, বৃত্তের পরিধি এবং একটি ব্যাসের দ্বারা কি হয়? এই বৃত্তাংশের সৃষ্টি হয়। ঠিক আছে, বৃত্তের একটি ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি দ্বারা কি হয়? বৃত্তাংশের সৃষ্টি হয়। ঠিক আছে, মনে রাখবেন। ঠিক আছে, এখন আমরা আরেকটি জিনিস দেখি, এই আরেকটি বৃত্ত। ঠিক আছে, তো এই বৃত্তের যদি এটি যে কেন্দ্র হয়ে থাকে, এখান থেকে যদি দুটি আমি ব্যাস অঙ্কন করি, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 3 ডিগ্রি।
ঠিক আছে, থিটা ডিগ্রি, এটি 30 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি কত হবে জানি না। তো এখানে দেখো এই যে দুটি ব্যাসার্ধ এবং একটি পরিধি, ঠিক আছে, এক একটি জিনিস হয়েছে। এখানে দেখো এখানে একটি জিনিস, এখানে, তো এই এক একটি বাক্যে আমরা কী বলবো, বৃত্তকলা বলবো, বৃত্তকলা। ঠিক আছে, এই বৃত্তকলাটি কীভাবে সৃষ্টি হয়, দুটি ব্যাসার্ধ এবং পরিধি ধারা। ঠিক আছে, দুটি ব্যাসার্ধ কীভাবে, আমি রেড কালার দেখছি, এই হচ্ছে একটি ব্যাসার্ধ, এই হচ্ছে আরেকটি ব্যাসার্ধ, ঠিক আছে, এবং এই পরিধি। ঠিক আছে, বা উপরের দিকে যদি বলি, এই হচ্ছে একটি, দুটি ব্যাসার্ধ এবং এটি হচ্ছে তার পরিধি, এটিকে বৃত্তকলা বলি। তো বড় অংশটাকে আগের মতো কি মুখ্য বৃত্তকলা, ঠিক আছে, আর ছোট অংশকে গৌণ বৃত্তকলা। ঠিক আছে, গৌণ বৃত্তকলা মনে রাখবেন। এখন এই যে বৃত্তকলা আছে, এই বৃত্তকলার কালি কী হবে, বৃত্তকলার কালি। তো এখানে বৃত্তকলা দুটি আছে, একটি হচ্ছে উপবৃত্তকলা বা গৌণ বৃত্তকলা, আর একটি হচ্ছে মুখ্য বৃত্তকলা। তো আগে আমরা গৌণ বৃত্তকলার কালিটি দেখি। গৌণ বৃত্তকলার কালি আমি সংক্ষেপে নিচ্ছি, সেই ফর্মুলাটি কী হবে, সেই ফর্মুলা থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবং মুখ্য যেটা, সেই মুখ্য বৃত্তকলার কালিটি কী হবে, 360 ডিগ্রি মাইনাস থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে মুখ্য বৃত্তকলার কালির সূত্র, আর এটি হচ্ছে গৌণ বৃত্তকলার কালির সূত্র। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমরা বৃত্তের যে বেসিক যে বৈশিষ্ট্য আছে, সেই বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি। এখন আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি। তো এর আগে আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করে নেই। তো এটি হচ্ছে একটি বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের ভেতরে আমি যে কোনো একটি চতুর্ভুজ দিয়ে অঙ্কন করে দিই, যার শীর্ষ বিন্দুগুলি এই বৃত্তের প্রতিটি বৃত্তকে স্পর্শ করে। তো এখানে যদি আমি নামকরণ করে দিই এ বি সি ডি, ঠিক আছে, তো এই এ বি সি ডি হচ্ছে একটি চক্রীয় চতুর্ভুজ। কি চতুর্ভুজ, চক্রীয় চতুর্ভুজ, চক্রীয় চতুর্ভুজ। তো এই চক্রীয় চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটি কি, যে চক্রীয় চতুর্ভুজের যে বিপরীত যে কোণ, এই কোণ দুটির সমষ্টি কী হয়, 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি যদি করি, এটি কত হবে, 180 ডিগ্রি হবে। এবং কোণ বি প্লাস কোণ ডি যদি করি, তা কত হবে, 180 ডিগ্রি হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, সেটি আগে বলা হয়নি, একটি বৃত্তের যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ। অর্থাৎ একটি বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে চক্রীয় চতুর্ভুজ যেগুলো আছে, সেই চক্রীয় চতুর্ভুজগুলির সমষ্টি কি, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটি আপনারা নোট করে রাখবেন, বেশ ইম্পর্টেন্ট জিনিস। তাছাড়া আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে আমি একটি বৈশিষ্ট্য যদি আমি আপনাকে যদি বলি, যদি এখানে যদি একটি বৃত্ত থাকে, এই বৃত্তের এটি একটি হচ্ছে একটি যা, এই যার উপরে যে কয়েকটি বৃত্তস্থ কোণ অঙ্কন করা হবে, এই সব বৃত্তস্থ কোণগুলি কি থাকবে, সমান হবে। ঠিক আছে, বা এখানে যদি আমি আরও কেন্দ্রস্থ কোণ যদি অঙ্কন করি, কেন্দ্রস্থ কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইরকম কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ক্লাস 9-এ দেওয়া আছে। ঠিক আছে, তো সেগুলো আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে করব। তো আজকের মতো ভিডিও এখানে থাকুক, এবং যে জিনিসগুলো আছে সেগুলো নোট করে রাখবেন। তো আজকের মতো এখানে, ধন্যবাদ।